Capital FM 94.8. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওয়েলকাম টু টক অফ দ্য ক্যাপিটাল। টক অফ দ্য ক্যাপিটাল মানে আমরা এই মুহূর্তে আমাদের ক্যাপিটাল অর্থাৎ ঢাকা শহর, নট অনলি ক্যাপিটাল, আই উড সে টক অফ দ্য নেশন, সারা দেশে যাদেরকে নিয়ে কথা হয়, যাদেরকে নিয়ে কথা বলতে আমরা পছন্দ করি, যাদের কথা শুনতে আমরা পছন্দ করি, তাদেরকেই আমাদের আয়োজনে আনছি তাদের কথা শুনবার জন্য। আজকে আমাদের আয়োজনে রয়েছে দুজন অতিথি সম্পর্কে কিভাবে বলবো আমি শুরু করবার আগেই ভাবছিলাম দুজনের মধ্যে বেশ সিমিলারিটিস রয়েছে। দুজনেই কিন্তু ছোট পর্দা থেকে একবারে লাফ দিয়ে বড় পর্দায় এসেছেন। দুজনে একসঙ্গে ছোট পর্দায়ও যখন কাজ করতেন, ছোট পর্দার জন্য কাজ করতেন, তখন একসঙ্গে অনেক কাজ করেছেন এবং বড় পর্দায়ও কিন্তু তাদের কোলাবোরেশন একেবারে সিনেমা হলকে কাঁপিয়ে দিচ্ছে। একজন হচ্ছেন আমাদের সকলের বস আফরান নিশো এবং আরেকজন হচ্ছেন প্রযোজক যিনি আমাদের সকলের বস শাহরিয়ার শাকিল। ওয়েলকাম। TDC, talk of the couple, where the stars take a stage tonight. TDC, talk of the couple, feel the buzz, feel the spotlight. Everyone's talking, everyone's watching, right here in my life. TDC, feels the couple, talk of the capital. TDC. হ্যালো, আমার দুজন পছন্দের মানুষ কেমন আছেন? ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বা দুজনেই বেশ ম্যাচ করে এসেছেন দেখা যাচ্ছে। এটা কি কোনো দমের এসেন্স? না, আমরা খুব সিম্পল থাকতে পছন্দ করি। ও খুব সিম্পল থাকে, আমিও আছি। আর আমার সব শার্টই একই কালার, হ্যাঁ, এটা তো তুমি জানোই। না, সব শার্ট না, ও সাদা এরকম অফ টাইপ আর ব্ল্যাকও পরে মাঝে মাঝে। আমিও তো এরকমই। হ্যাঁ, ঠিক আছে। যাক, নিশো ভাইকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে নিশো ভাইয়ের সঙ্গে আসলে আমার প্রথম কাজটা আপনার সুবাদেই। আমরা একটা নাটক করেছিলাম, খুব পচা একটা নাটক ছিল। না, কিসের জন্য বলো পচা বারবার? না পচা না, ভালোই তো সুন্দর নাটক ছিল আরিয়ানা। হ্যাঁ। আরে না, আমি ওই সময় অনেক মোটা ছিলাম মনে হয়, এই জন্য আমার খুব একটা পছন্দ। আমি তো বড়ই মোটা, মাঝে মাঝে। না, ওই ক্যারেক্টারই তো আমরা মোটা নায়িকা খুঁজছিলাম, আমার মনে আছে। রিকোয়ারমেন্ট ছিল খুব কিউট, সুইট দেখতে, খুব সুন্দর করে কথা বলে, যার এক্সপ্রেশন অনেক মিষ্টি আর একটু মোটা, ঘরোয়া বউয়ের ক্যারেক্টার ছিল। হ্যাঁ, অনেকটা সেরকমই ছিল, বউ ছিল। তোমার আর নিশোর প্রথম নাটক, ওটাও আমি প্রোডিউস করেছিলাম। আবার তোমাদের দুজনের প্রথম ওটিটি, এটাও আমি প্রোডিউস করেছি। রাইট। সিনেমাটা হয় নাই এখনো, সিনেমাটা হয়ে যাবে খুব শীঘ্রই। সিনেমাটা বাকি আছে। এটা কমিটমেন্টটা আপনাদের সামনেই নিয়ে না, ফেলা হয়ে যাবে খুব শীঘ্রই। না, হ্যাঁ। তো ওই যে যখন প্রথম আপনার সঙ্গে সেই নাটকটা আমার করা হয়েছিল, তখন তো নিশো ভাইয়ের সাথে, নিশো ভাই তো অনেক গল্প করেন, অনেক কথা বলেন এবং অনেক মজার মজার ইনসাইট আসলে আমি ওনার কাছ থেকে পাই যে আসলেই তো ব্যাপারটা তো আসলে এরকম, আরে এটা তো এভাবে ভাবিনি। সেরকম একটা বিষয় ছিল। নিশো ভাই যখন রেগুলার নাটক করতো, তো তখন কিন্তু উনি এত ইন্টারভিউ দিতেন না, ইনফ্যাক্ট দিতেনই না। উনি সিনেমায় আসার পর থেকে সিনেমার প্রমোশনের জন্য এখন আপনাকে শাহরিয়ার শাকিলের কারণে কিছু কিছু ইন্টারভিউতে যেতে হয়। তো ভালো যে আপনার দর্শকরা আপনাকে একটু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে ইন্টারভিউ বরাতে। তো তখন যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন কোথাও আসলেই তো আপনি কোনো ইন্টারভিউতে যান না, কী কারণে আপনি ইন্টারভিউ কেন যান না? বলে আমি ইন্টারভিউতে কেন যাব, ইন্টারভিউতে গিয়ে তো মিথ্যা বলতে হয়। প্রথমেই যে প্রশ্নটা করবে যে আপনি কেমন আছেন, তার উত্তরে আমি বলবো আমি ভালো আছি। এটাই তো একটা মিথ্যা। আমি হয়তো ওই সময় ভালো নাই, কিন্তু আমি কি বলতে পারবো আমি ভালো নাই? আমার কাছে না কথাটা এত অনেস্ট এবং সত্য মনে হলো যে আসলেই তো বলছে আমি যে অস্বস্তি ফিল করবো। আজকেও আপনি ঢুকতে কিছু বলেছেন আমাকে যে আচ্ছা এরকম প্রশ্ন করলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না, এগুলো কিভাবে বলতে হয় আমি জানি না। যাই হোক, এখন তো অনেক ইন্টারভিউ দিচ্ছেন, কেমন লাগছে প্রতিনিয়ত মিথ্যা বলতে? না, মিথ্যা সচরাচর বলার মানে ওই যে উপদেশমূলক কথা বলতে গেলে মানুষ আসলে টপ ভিউ থেকে সব জেনারেলাইজ কথা বলে, খুবই ডিপ্লোম্যাটদের মতো কথা বলে। তো আমি তো আসলে খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে পারি না, অনেক সময় স্ট্রেট কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ইন্টারভিউগুলো এরকম আর কি। হাসতে ইচ্ছে করলে হাসা যায় না, মানে মুখ ফেটে হাসি আসতেছে, সেখানে হাসাটা বেয়াদবি হয়ে যায়, সেজন্য হাসা যায় না। আবার গোমরা মুখ করে থাকার সময় হাসতে হয়। সো অনেকটা এগুলো শিখে যাচ্ছে আর কি। শিখছেন, এটাই জানতে চাচ্ছি যে ডিপ্লোম্যাটিক কি হতে পেরেছে গত কয়েক বছরে, কি মনে হচ্ছে? শিখে যাচ্ছি যে কিভাবে। তারপরেও বেফাস
চলে আসে চলে আর কি, আসে। চলে আসে। সেটা তাও অনেকে বুঝে না, আমরাও একটু বুঝে হ্যাঁ, যাই হ্যাঁ, যে যারা কথা কিন্তু একদম- বেফাস বের হয়ে গেছে, হ্যাঁ। তারপরও ম্যানেজ করে নিয়েছে, তাই না শাকিল ভাই? হ্যাঁ, আচ্ছা, প্রথমত কনগ্রাচুলেশনস ফর দম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা অনেক দিন ধরে প্রতীক্ষায় ছিলাম Thank you. এবং ফাইনালি ইট ইজ হিয়ার। থিয়েটারে বেশ জমজমাটভাবে চলছে, সো কনগ্রাচুলেশনস ফর দ্যাট। Thank you একটু so much. এখন অবশ্যই সবাই দম সম্পর্কে জানতে চায়, আপনারাও বলতে চান। প্রথমে প্রোডিউসার শাহরিয়ার শাকিল, আমার কাছে একটু কেমন যেন আমারও, লাগছে। আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমার এত ফর্মাল কথা বলতে নাবিলার সঙ্গে এত হাসি লাগছিল। মানে নাবিলার সঙ্গে আমার কত বছরের পরিচয়, তোর সাথেও কত বছরের পরিচয়। হ্যাঁ, আর আমরা না, আর তো আমি তো- আমরা যখন বসি তখন তো আসলে ফর্মাল কথা এরকম Formal কথা, weird মনে হয় লাগে। প্রথম হচ্ছে আর প্রথম কি, হচ্ছে, আর আরেকটা যে জিনিস দম কেমন লাগছে, প্রোডিউসার শাহরিয়ার শাকিল, নাবিলার মুখে এইসব কথা আমার প্রথম খুব শুনছি আমি। অস্বস্তি বোধ হচ্ছে। এক, দুই হচ্ছে যে আমি প্রেজেন্টার হিসেবে আসলে আমার সবচেয়ে বেস্ট কাজগুলো আমি আপনার ডিরেকশনেই করেছি। হ্যাঁ, So, ইদার আমি সবসময় ক্যামেরার পেছনেই ছিলাম, হ্যাঁ। ইদার ডিরেকশনে, নন ফিকশন অর প্রোডিউসিং এ। হ্যাঁ, তো এরকম ফর্মাল So, আজকে ডিরেক্টরের ডিসকাশনে সামনে বসে আজকে অনেকদিন পরে। ওনার ডিরেকশন ছাড়া কথা তারপর আবার বলছি। আসার সময় সব বাতি টাতি জ্বললো, ডান্স সহ ঢুকলাম, কেমন ভালোই লাগলো ছিল। ব্যাপারটা? আমাদের কপাল- entry বেশ কেমন ভালো। ছিল? কপালও তো পড়ে ফেলছিস। কপাল না, হাতে মনে একটু হাতে লাগছে। পড়ছে। না না, সিরিয়াসলি অসুবিধা নেই। ডিরেক্টরস ভিউ উল্টো জানতে পাশে চাই, তো- আমাদের এন্ট্রি কেমন ছিল, আমাদের সেট কেমন হ্যাঁ। লাগছে। মানে ঈদই মিথ্যা তো দেখতে বলা যাবে খুব- না, না? খুবই ভালো হচ্ছে। আমরা না, না, আমি নেক্সট frankly কোশ্চেন করতে speaking- গিয়েছিলাম যে আমাকে কেমন লাগছে, আর করলাম না না না, সেই ফ্র্যাঙ্কলি প্রশ্ন। স্পিকিং ইট না, ইজ, তোমাকে ইট লুকস বরাবরই রিয়েলি খুব গুড। সুন্দর লাগে। হ্যাঁ। হ্যাঁ, তুমি খুবই মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি জানি আপনি মিথ্যা বলেন না। না মিথ্যা বলি না আমি, এই ব্যাপারে মিথ্যা বলছি না। হ্যাঁ, মানে আমিও তো অনেকদিন ধরে চিনি, শি ইজ এ গুড সোল। Thank সেটাই, you so much. and we are good friends since long, right? Yes, yes, এটাই yes. ইম্পর্টেন্ট। না অবশ্যই, শাহরিয়ার শাকিল প্রোডিউসার ডিরেক্টর বাদে হি ইজ ওয়ান অফ মাই দ্যাট ক্লোজ ফ্রেন্ড, যার সাথে আর আমি হয়তো একদম অনেক লো মোমেন্টে আই কল হিম অ্যান্ড আই জাস্ট আমার মনের ভাড়াস আমি বের করি। এবং আরেকটা ইন্টারেস্টিং, মানে তোমাদের দুইজনের প্রথম নাটক তো আমার প্রডিউস করা, হ্যাঁ। তোমাকে জীবনে প্রথম নাটকে আল্লাহ, ওই এক্সপেরিয়েন্সে না যাই, জোর করে আনা। মানে প্রেজেন্টার থেকে হঠাৎ করে ওকে হ্যাঁ। নায়িকা বানানো হইলো। যাই হোক, এখন আমার প্রসঙ্গ বাদ, এখন প্রোডিউসারের কাছে আসি। প্রোডিউসার একটু দম নিয়ে বলেন। প্রায় 3 বছর আগে হচ্ছে আপনাদের এই অ্যানাউন্সমেন্টটা এসেছিল, এরপর অনেকখানি সময় আসলে লেগেছে। ডিরেক্টর রেদওয়ান রনি, আমরা জানি যে উনি অনেক সময় নিয়েছে, যেহেতু উনি অনেক বছর পর, প্রায় 10 বছর পর, 8 বছর পর, 10 বছর 10 বছর পর উনি একটা সিনেমা করছেন, তো উনিও চাচ্ছিলেন অনেক যত্ন নিয়ে কাজটা করতে। তো হাউ আর ইউ স্যাটিসফাইড অ্যাজ এ প্রোডিউসার যখন আপনি আজকে এন্ড প্রোডাক্টটা দেখছেন, কেমন লাগছে সব মিলিয়ে? আমার কাছে মনে হয় যে প্রথম কথা হচ্ছে, আমি আমার স্যাটিসফ্যাকশনের চাইতে আমি সবসময় প্রায়োরিটাইজ করার চেষ্টা করি দর্শকের স্যাটিসফ্যাকশনটা। অ্যাবসলিউটলি। তো জাস্ট ঈদের দিন থেকে তো আমাদের সিনেমাটা রিলিজ হলো, কিন্তু এটার পেছনে যে এই যে 2.5 বছর 3 বছর আমরা 2টা সিনেমা একসাথে অ্যানাউন্স করেছিলাম। প্রথম দিন অ্যানাউন্স করলাম দম, সেকেন্ড দিন আমরা অ্যানাউন্স করলাম তুফান, যেটা নায়িকা তুমি ছিলা। জি, সো ওইটা, ওই অ্যানাউন্সমেন্টের সময় আমি জানতামও না যে হ্যাঁ, আমি সেটা তো তুমি পরে যুক্ত হতে হয়েছো। যাচ্ছি, হ্যাঁ। তারপর সেটা আমাদের রিলিজ হলো, তারপর আরো 2টা সিনেমা রিলিজ হলো, নিশোর সঙ্গেও অন্য সিনেমা রিলিজ হলো, কিন্তু এটা রিলিজ হচ্ছিল না। কিন্তু আমরা কিন্তু থেমেছিলাম না, কারণ এটা আসলে আমাদের এই কাজটার কারণেই, কারণ এটা যেহেতু একটা বেসড অন আ ট্রু স্টোরি এবং যার ঘটনার উপর নির্মিত, তার সঙ্গে মনে হয় 50-60টা সিটিং লেগেছে। এবং সেটা আমি অফকোর্স ডিরেক্টর রেদওয়ান রনির কথা বলবো, সে কন্টিনিউয়াসলি, এটা প্রথম আলোতে এই নিউজটা এসেছিল, তারপরে সেখান থেকে এটাকে ফিকশনাইজ করার জন্য, আর যেহেতু এটা ডকুমেন্টারি না, আমরা যে শুধু তার ঘটনাটা তুলে ধরলেই তো হবে না, আমাদের গল্পটাকে মৌলিক রেখে আমাদেরকে কিছু ফিকশন তৈরি করতে হয়েছে। কিন্তু সেই ফিকশনটা তৈরি করার জন্য কিন্তু আবার মৌলিক গল্পটা যাতে নষ্ট না হয়ে যায় সেটার দিকেও লক্ষ্য রাখতে হয়েছে। তো যে কারণেই কিন্তু ইউজুয়ালি কি হয়, আমরা এক একটা সিনেমা যখন করি সেখানে আমরা একজন রাইটারকে আমরা অ্যাপয়েন্ট করি, সেই রাইটার সেটা করে ফেলে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের 5 জনের একটা রাইটার্স প্যানেল ছিল, এবং যে 5 জন প্রত্যেকেই স্ব জায়গায় ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত রাইটার, বেস্ট রাইটার্স ইন বাংলাদেশ। তো এটা কোনোভাবেই একটা জায়গায় ল্যান্ড করছিল না। সো ফাইনালি কিন্তু 5th ড্রাফটে গিয়ে স্ক্রিপ্টটা লক হলো 1.5 বছর পরে। তারপর প্রি প্রোডাকশন, তারপর পোস্ট প্রোডাকশন হয়ে এখন রিলিজে দর্শক কিন্তু দম নিয়ে আমরা হাজির হলাম।
বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনার কাছে একটু আসতে চাই যে যাকে নিয়ে ঘটনা, তার সঙ্গে কি আপনার কথা হয়েছে বা দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কতখানি আপনি Absolutely. সেখান থেকে পিক করেছেন এবং সেই গল্পটা আপনাকে, চরিত্রটা আপনাকে কিভাবে প্রভাবিত মানে করেছে? এই যে ও যেটা বলে যেটা সত্য ঘটনা অবলম্বনে, বাট ইটস নট এ বায়োপিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, আহা, এটা একদমই বায়োপিক না। তো তার চরিত্র, তার কথা বলার ধরন, তার আমি আসলে তার ইনার সাইকিটা ধরার চেষ্টা করছি, যে সে আসলে ডিপ ইনসাইড কি ফিল করে। কারণ সে যখন গল্প বলতে চায়, সে অনেক সময় ক্রোধে ফেটে পড়তো, অনেক সময় ইমোশনাল হয়ে যেত, কেঁদে ফেলতো। হ্যাঁ, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। রিয়েল নূর যে চরিত্রটা, সে বাস্তবিক মানে বাস্তব খুবই জীবনে interesting. খুবই ইন্টারেস্টিং, এত স্পন্টেনিয়াস। এবং আমার মনে হয় যে উনি কখনো টায়ার্ড ফিল করেন না তার এই গল্পটা বলতে। আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং গাই এবং খুবই গুড সোল ভিতর থেকে, এবং তার মধ্যে কিছু একটা আছে। দিস ইজ নট, মানে আমি বলবো যে সামথিং, মানে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা আছে। সেজন্য হয়তো বা এই জার্নিটা বা এই যে দমের যে আয়োজনটা তাকে ঘিরেই বা তাকে মাথায় রেখেই আসলে করা, তার গল্পের উপরেই করা, ঘটে যাওয়া ঘটনার উপরেই করা। তা আমার আবার তার সাথে কনভারসেশনে সে আমাকে এত বেশি রেসপেক্ট করে, এত বেশি আদর করে, এত বেশি ভালোবাসে। তার সাথে আমার যতবার কনভারসেশন হয়, আমার কাছে কিছু কনভারসেশন আছে তার ভয়েস পাঠানো শুটিং সময়। এটা আমি আস্তে আস্তে হয়তো বা আমি আমার অ্যাকাউন্ট থেকে, বা এটাও একটা হয়তো বা আমি শোনাবো অডিয়েন্সদের, সে কিভাবে কথা বলে। আচ্ছা, হ্যাঁ, এবং কিভাবে সে লেগে থাকে, মানে ক্যারেক্টার ওয়াইজ সে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যারা পারফর্মার তারা বুঝতে পারবে। গুড সোল, অ্যান্ড আই এম লাকি যে সেও আমার উপর আস্থাটা রাখছিল। হ্যাঁ, সে একদমই পার্সোনালি আমাকে বলছে যে আমি আপনাকে চাই। হ্যাঁ, দারুণ। খুবই ইন্টারেস্টিংলি আমরা কিন্তু কয়েকদিন পরে ওনাকে সাংবাদিকদের সামনে হাজির আমি করব। সেটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কয়েকদিন তাকে তো পরে আমরা দেখিনি আমরা চাই এখনো। দর্শক আগে সিনেমাটা দেখুক, তারপর রিয়েল ক্যারেক্টারকে মিট করুক। এবং আমার তো মনে হয় নিশোর সঙ্গে চেহারাতেও মিল আছে। সো নিশোর নাম, আমাদের এই সিনেমায় নিশোর নাম হচ্ছে নূর, হ্যাঁ, এবং পূজা চেরির নাম হচ্ছে রানী, এবং এই দুইটা নাম কিন্তু সত্যি নাম পিক করেছি আমরা। ও, সো এটা মানে nickname-টা। হ্যাঁ, এই দুইটা নাম কিন্তু Nickname-টা। ফিকটিশিয়াস নাম না। আ, সো এই দুইটা নাম, এবং উনি আমাদেরকে বলেছিল যে সিনেমাটা বানানোর জন্য মৌলিক গল্পটা ঠিক রেখে, তার ইমোশনটাকে ঠিক রেখে, তার একটাই কথা ছিল যে আমাদের রিয়েল নামেই আপনারা করেন। তো সেটাই আমরা করেছিলাম, এবং এটা কিন্তু একটা বিশাল জার্নি। এবং দর্শক তো দেখছে, এখন দর্শক এই সিনেমাটা দেখে তাদের তো ইমোশনাল হয়ে যেতে হবে, কাঁদতে হবে। এবং সত্যি কথা বলতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে এই ক্যারেক্টারটার জন্য আসলে আর কে হতে পারতো। মানে নিশো সামনে বসে আছে বলে বলছি না, এই ক্যারেক্টারটা নিশোর পক্ষেই সম্ভব আসলে করা। এই গল্পটা শ্যুট করার পর এবং এখন এটা সিনেমা হলে আসার পর এটা মনে হচ্ছে, আমার ধারণা দর্শকও তাই বলবে। সেটা আপনি কেন বলছেন যে নিশোর দ্বারাই সম্ভব ছিল? কোন একটা, বিকজ আমি তো অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করেছি এখন পর্যন্ত, সেটা নাটক হোক, সিনেমা হোক, ওটিটি হোক। সো সবারই তো স্ট্রেংথটা আমি জানি, সবারই উইকনেসটা আমি জানি। এবং নিশোর 3টা সিনেমার 3টাই প্রডিউস করা আমার। সো এটা নিশোর 3rd সিনেমা, এবং 3টা সিনেমায় 3টা ক্যারেক্টারের 3টা শেড কিন্তু আমরা পেয়েছি। সো ওই জায়গা থেকে একদমই প্রথম সিনেমা, সেকেন্ড সিনেমা এবং 3rd সিনেমায় মানে ক্যারেক্টার ওয়াইজ একদমই ডিফারেন্ট কিন্তু প্লে করেছে নিশো। তো এই যে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে এই ভার্সেটালিটি, তো এটা তো মানে প্রমাণ করতে হয় আসলে। তো এবং সিনেমার ক্ষেত্রে প্রমাণ করার সুযোগটা বেশি, যেহেতু বড় অ্যারেঞ্জমেন্টে কাজ হয়, বড়, যেটা নাটকের ক্ষেত্রে হয়ে ওঠেনি আগে। তো সেই জায়গা থেকে, এবং আমার ধারণা তুমি তো দেখো নাই এখনো সিনেমা, কালকে পরশু তরশু যখনই দেখো, ঠিক নিশ্চয়ই আছে, দেখবো। হ্যাঁ, অবশ্যই দেখবো। টিকিট না পাইলে বইলো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি দেখে ফিডব্যাকটা দিলেই তুমি বুঝবা। ডেফিনেটলি। আর নিশো ভাই, শুটিংটাও হয়েছিল, আমার মনে হয় এটাও আরেকটা কারণ ছিল সময়ে নেয়ার, যে আমি যতদূর জানি যে শুটিংটা তো এমন একটা লোকেশনে হয়েছে, সেই লোকেশনটা আপনাদের আসলে বের করতে অনেক সময় লেগেছে, যে অ্যাকচুয়ালি আপনারা কোথায় করবেন। তো খুবই দুর্গম একটি এলাকায় শ্যুট হয়েছে। আমরা বাংলাদেশেও করেছি, কাজাকিস্তানেও করেছি, কাজাকিস্তানে দুই জায়গায় করেছেন, করেছি। হ্যাঁ। তো সেখানে অভিজ্ঞতাটা কিরকম ছিল? আমি যতদূর শুনেছি দ্য টেম্পারেচার, ফুড, সব মিলিয়ে
মানে আই এম শিওর এটা আপনার জন্য খুবই এটা নতুন এবং একদমই নিউ এক্সপিরিয়েন্স, বাট হ্যাঁ। নিজের কষ্টের কথা নিজের বলতে নাই। আমার মনে হয় যে আমরা যে কষ্টটা করছি এটা যদি ডিরেক্টর বলে কখনো তাহলে ভালো। বাট আমি তোমাকে আমি আমার এক্সপিরিয়েন্স, ডিরেক্টরের মুখেই শুনেছি। হ্যাঁ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমি তো আসলে পার্সোনালি আসলে এই ধরনের কান্ট্রি সাইড আসলে এক্সপিরিয়েন্স করি নাই। কারণ কাজাকিস্তান এত বড় একটা কান্ট্রি, মনে হয় 9th লার্জেস্ট কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এটা মনে হয় বাংলাদেশের মনে হয় 20টার সমান। হ্যাঁ, তো আমরা একটি স্টেটে কাজ করছি এবং সেখানে আলমাতি থেকে যখন আমরা বিভিন্ন সাইটে কাজ করতাম, আলমাতিতে আমাদের 2 দিন মানে কান্ট্রি সাইডে কাজ করতাম, আলমাতিতে হচ্ছে আমরা হয়তো বা 2 দিন শুট করছি। বাট ওই ক্যানিয়নের ভিতরে একটা ছোট্ট গ্রামে আমাদের শুট, ওইখানে সেট ফেলানো হয়েছে। ওইখানে টেম্পারেচার থাকতো -10 বাট ফিল লাইক -20। ও মাই হ্যাঁ, গড। তো এইরকম ওয়েদারে সবাই 3টা-4টা করে থার্মাল পরা, মানে ইনার পরা, এবং আমাদের ওই থার্মাল এই কি বলে জেলের মতো এরকম হাতে নিয়ে আচ্ছা, থাকলে হ্যাঁ। ওয়ার্ম করতো আর কি। আহা, হ্যাঁ, ওইটা শক্সের ভিতরে দেওয়া হইতো, পায়ে হাতে ধরে রাখতো। কিন্তু আমার এই স্বাধীনতা ছিল না। আমার হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ আমি বড় জোর মাঝে মাঝে একটা থার্মাল নিচে পড়তে পারতাম, কারণ থার্মাল পড়লে আমাকে মোটা লাগতেছে। এবং অন্য যারা শুটিং ফ্লোরে আছে তারা তো সবাই 3-4 লেয়ার পরা, আমি তো ক্যারেক্টার থেকে আমি পড়তে পারবো না। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে স্ক্রিনে দেখতে লাগতেছে হচ্ছে খুবই সানি ওয়েদার, ইন্টারেস্টিং। হ্যাঁ, উইন্ড, মানে মনে হবে যে নর্মাল নরমাল ওয়েদার ওয়েদার। স্ক্রিনে দেখতে, কিন্তু ওইখানে আমি মাইনাস টেম্পারেচার চলছে। 10 মিনিট যদি হাত ছাড়া যখন শট দিচ্ছি মনে হচ্ছে যে থাউজেন্ডস অফ সুই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা তো এরকম। তো এইটা মানে এটা একটা সংক্রামক একটা ব্যাপার আছে। এইভাবে যদি কেউ কাজ করে তখন সেটা টিমটাকে হয়ে যায়। সেগুলো অনেক এবং ওরা খুব tension ছিল। কনসাস ছিল এটা নিয়ে, কারণ ওরা বলছে হাইপোথার্মিয়া হয়ে যাবে। ওরা টিম থেকে বারবার জ্যাকেট খুলে আমাকে দিচ্ছিল। হ্যাঁ, তো ওদেরকেও আমরা প্রথম বুঝাইতে পারিনি যে ক্যারেক্টারটা তো এরকম। আর আমার যেটা প্রবলেম হচ্ছে যে আমি ওই রিয়েল স্পেসে ওই পেইনটা নিয়ে পারফর্ম করতে চাচ্ছিলাম। তো আমাকে যখন দিয়ে দেওয়া হচ্ছে অনেক জ্যাকেট, সেটা আমি গায়ে রাখতে পারছিলাম না, দ্বন্দ্ব হচ্ছিল যে এই ফেকনেস থার্মাল পরা আবার খুলে, তো হয় না যে এসির মধ্যে থাকতে বৃষ্টি, আবার এসির মধ্যে থেকে আবার বৃষ্টিতে ভিজতেছি, আবার বৃষ্টি থেকে আবার এসিতে ঢুকতেছি, এটা আরো তার কষ্ট। থেকে বেটার কষ্টের মধ্যেই থাকি। একটা টেম্পারেচার। তো ওই আরামটাও আমার তখন সহ্য হচ্ছিল না, ওই আরামটা, ওই টেক কেয়ারের ব্যাপারটা আমার কাছে আরো বিরক্ত লাগছিল। তো এইটা নিয়ে আবার টিম কনসিয়াস হয়ে গেছে যে উনি তো সিক হয়ে যাবে, এবং সিকও হয়ে গেছি। কখনো কখনো আমার এই অ্যাক্টিভিটিস টোটাল টিমকে আসলে ইন্সপায়ার করছে যে মেইন প্রোটাগনিস্ট এইভাবে কাজ করতেছে। এই রিমোট এরিয়াতে খাবার টাবার আমরা ভুলেই গেছি আসলে। খাবার ছিল, বাট খাবার যে মানে এটা যে একটা আয়োজন করে খেতে হয় এটাই ভুলে গেছিলাম। কারণ আমার বন্ধু তো একটা টাইম সেট করে দিছে, এবং আমরা এই বাজে ওয়েদারের মধ্যে আমাদের কোনো অল্টারনেটিভ ছিল না যে আমরা পরে শ্যুট করব। আমরা যখন ওয়ান্স উই আর ইন, আমাদের শেষ করে আসতে হবে, এবং যতদিন শুট করার কথা ততদিন, এবং যতদিন শ্যুট করার কথা ততদিন। এবং একটা পর্যায়ে এমন হয়েছে যে আমি খুব সিক ফিল করতেছি, ডক্টর আসছে। একটা ইনসিডেন্টের কথা বলি, তা আমি রাগ করে বলে ফেলছিলাম যে আমি যদি মারাও যাই, আমার ডেড বডি শুটিং শেষ করে ফিরবে দেশে, ঠিক আছে, কিন্তু কোনো প্যাক আপ হওয়া যাবে না, কারণ ওই দিন ওরা ভাবতেছিল প্যাক আপ করে দিব। না, আমার মনে আছে একদিন আমি তখন হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনি এটা সিরিয়াসলি বলছেন। মানে আমি বলছি যে কেন প্যাক আপ, 2 ঘন্টা আমরা ডিলে হয়ে গেছিল আচ্ছা, শরীর খারাপের জন্য। ওই দিন ইনফ্যাক্ট প্যাকআপই কিন্তু হয়ে গেছিল। হ্যাঁ, আমাকে ফোন করে ইপি এবং বলেছে যে প্যাকআপ, আমাদের শুটিং শুরু হতো ধরো যে ভোর 5:30টায়, আমরা স্ট্যান্ড বাই, কারণ সান চলে যেত 2টায়, দুপুর 2টায় সান নাই, গন, ওয়েদারটা এরকম। তো এগুলো আমাদের জন্য খুব সারপ্রাইজ ছিল যে 2টার সময় সান চলে যেতে পারে। তো ওই দিন যেহেতু 8টা পর্যন্ত শুটিং শুরু হয় নাই, তখন টিম ডিসিশন নিল যে বেটার আজকে রেস্ট নেই। এখন এই রেস্টের উপর আমাদের টিকিট চেঞ্জ হয়ে যাবে, আলমাতিতে ফিরে আমাদের শুটিং ডেট চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, বাজেট আবার রিসেপ আবার দেখতে হবে। তো আমি তখন বললাম যে আমি ঠিক আছে, আমার এনে চিন্তা করতে হবে না, আমি আজকে শুটিং করব। টিম বলে যে না, শুটিং করা যাবে না, প্যাক আপ করি, কারণ ওই যে 2 ঘন্টা, কারণ এটা আবার আরেক দিনে অ্যাড অন হবে। কিন্তু আমরা শুটিংয়ে গেলাম, বিশ্বাস করো আল্লাহর রহমতে ওই দিন সান 5টার সময়, কারণ আমরা পাহাড়ের একটা লেয়ারে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি তখন বললাম আর কি টিমকে যে কোনো কিছু মন থেকে চাইলে বা দৃঢ়তা থাকলে আল্লাহ হয়তো বা সহায় হন। একদম। তো এই এনভায়রনমেন্ট, এই দেশ ডিফারেন্ট, ও আমাদেরকে আসলে আমাদের জোর দেখে বা দম দেখে ও হয়তো বা আমাদেরকে হেল্প করছে।
হ্যাঁ, আর আমরা একটু পাহাড়ের উপরে ছিলাম তো এই জন্য সানটা পড়ে গেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দারুণ। আমাকে পরিচালক রেদওয়ান রনি কিছুটা এই গল্প শেয়ার করেছিল, তারপরে আপনার এবং পূজাচেরি দুজনেরই ভীষণ প্রশংসা করেছে যে ওনার নাকি একেবারে চোখে পানি চলে আসছে না, ও আপনাদের তো খুব ডেডিকেশন ইমোশনাল, দেখে। প্রত্যেক খুব সিকোয়েন্সের পরে emotional। কেঁদে দেয় রনি। তো ওটাই উনি বলছে যে উনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল আপনাদের কারেজটা দেখে, অ্যান্ড হি ইজ ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু হিজ অ্যাক্টার্স, উনি যেটা বলেছে। দমের টিজার, ট্রেলার কিংবা পোস্টার যারাই দেখেছে সবার মুখে একটাই কথা, গল্পটা আঁচ করতে পারছে না। কাজে আমিও চাই সেটাকে রহস্যই রাখতে। আমি গল্প সম্পর্কে বা আপনার চরিত্র সম্পর্কে আর কোনো বেশি কথায় যাব না। তবে একটা কথা আমার টিম থেকে তারা জানতে চাচ্ছিল নিশো ভাইকে নিয়ে, সেটা হচ্ছে যে এখানে আপনার সিনেমার নাম দম, আপনার প্রথম সিনেমা, প্রডিউসার পাশে বসে আছেন, সেটার মধ্যেও সুরঙ্গে কিন্তু একটা দম বন্ধ করার একটা ব্যাপার, মানে এই যে দমের একটা আনাগোনা, মানে কেন আপনার সাথে এই শ্বাসরুদ্ধকর ব্যাপার স্যাপার কেন ঘটান আপনি? আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনের বা একটা ডিফারেন্ট পারপাস নিয়ে আসে। হ্যাঁ, মনে হয় যে আমরা একই প্রফেশনে হয়তো বা কাজ করি, কিন্তু প্রত্যেকে আমরা আসলে ইন্ডিভিজুয়াল। তো ওই জায়গার থেকে আমি যখন দীর্ঘদিন নাটকে কাজ করার পর আমার সিনেমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার কাছে মনে হয় যে মানে এই নাচ গান, তারপরে এটাকে আমি নাম দেই কুদাকুদি, মানে হ্যাঁ আমি বলি আর কি, সরি ফর এগুলো ধার করা। হ্যাঁ, আমার মনে হয় আমরা কখনোই আমরা রিয়েল লাইফে যখন প্রেম করছি আমরা নাচ গান করি নাই আসলে। মানে আমি অনেক বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচে রিয়েল ক্যারেক্টারের সান্নিধ্যে থাকার, এটা আমার একটা মানে ইচ্ছা। হ্যাঁ, তো এই জন্য হয় কি আমার কাছে খুবই ইন্টেন্স ড্রামা জনরা, ইন্টেন্স পারফরমেন্স বেস গল্পগুলোকে সিনেমার পর্দাতে দেখতে ইচ্ছে করে, কারণ অন্যান্য কান্ট্রিতে আসলে জনরা আছে, আমাদের এখানেই কোনো জনরা নাই। মানে আমি যে আলাদা করবো যে ইটস এ রোমান্টিক ঘরানার ছবি, বা এটা ইটস এ ভেরি মানে থ্রিল বেস, এটা হরর, এটা সাইফাই আছে, আমাদের দর্শকরা আলাদা করে রেখেছে, একটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা আর একটা হচ্ছে নাটকের মানুষ। ওটাই বললাম যে হ্যাঁ, তো এইটা খুবই আমার কাছে উইয়ার্ড লাগে যে একটা সময় তো আসলে ডিরেক্টররা সেট করে দিবে যে আমার জনরাটা কি। আমরা নেটফ্লিক্সে বা অন্যান্য কান্ট্রি যে কোনো অ্যাপে ঢুকলাম দেখতে পাই যে আমি কি দেখতে চাই, হরর দেখবো না অ্যাকশন দেখবো। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি আমার যে এটা চাওয়া যে বড় পর্দায় বড় স্ক্রিনে আমি কিছু মানে যেখানে গল্পটাই সবচেয়ে বড় হিরো হবে, এবং যেখানে আমি আসলে রক্ত মাংসের মানুষই থাকবো। এখানে মানে কিছু মিসপারসেপশন আছে, যেমন দম কি কমার্শিয়াল ফিল্ম? দম তো সুপার কমার্শিয়াল ফিল্ম। অফ কোর্স, সো এখানে যে মানে যে তিনটা ফাইটার, তিনটা মানে ফর্মুলা ফিল্মের গান থাকতে হবে সেটা তো না, এক্স্যাক্টলি সেটাও আরেকটা জনরা। সেই জনরার ছবিও আমরা করতে চাই, মানে যেটা কনভেনশনাল ওয়েতে হয়, এটা হচ্ছে সার্ভাইভাল স্টোরি বা ট্রেন্ডি। হ্যাঁ, যেটাই যে ছবি ব্যবসা সফল হবে সেটাই কমার্শিয়াল, কিন্তু আমাদের এখানে বলতে শোনা যায় না। যারা আপনি যখন অর্থলগ্নি করছেন মানে তো এটাই যে আমার অর্থটা যেতে উঠে আসে, তার মানে তো ফাইনান্সিয়ালি ভায়াবল। কিন্তু আমাদের এখানে বলতে শোনা যায় ইটস মিথ আসলে, যে দোজ আর কমার্শিয়াল মুভি বলে আর কি, এটা ভুল। এখন এটার ব্যাখ্যা বলতে গেলে অনেকে এটা যে মূর্খতা, এটা কেউ বলা যাবে না, কারণ তারা বেশি বোঝে, রাইট? সো আমি ওই তর্কে যাচ্ছি না। তো আমার ইচ্ছেটা ছিল যে এরকম গল্প নির্ভর কাজ যেগুলো হচ্ছে মানে রিয়েলি, মানে হয় না যে একজন মানুষ যাকে আঘাত করলে সে ব্যথা পায়, তাকে অপমান করলে সে কষ্ট পায়, কিন্তু যখনই নায়কোচিত কোনো একটা ক্যারেক্টার থাকে একটু লার্জার, সে আসলে একটা গুলিতে মরবে না আমার কাছে মনে হয়, অথবা সে এই প্রবলেম ফেস করলেও সে জানে ডিপ ইনসাইড, মানে একদম ব্যাকগ্রাউন্ডে জানে যে আমি এখান থেকে তো বের হয়ে যাব, আমি আসছি সেটে আমি 3টা ঘুষি মারতে। এটা তো আমি অসুবিধা দেখি না, আমি এটাকে কারণ ওই হিরোইজমটা তো না আমি এটা অসুবিধা দেখি না, মহলে চায়, তাই না? এটা তো তুই কথা বলতেছিস, তুই অসুবিধা দেখিস, আমিও দেখি না, কিন্তু আমার যে ইচ্ছাটা ছিল, আমার ইচ্ছাটা ছিল যে আমি প্রথম যে কয়টা কাজ করব আমি আসলে এরকম অভিনয় সমৃদ্ধ, ওইটা তো অভিনয় লাগে, আমি বলতেছি না অভিনয় লাগে না, কিন্তু আমার একটা ইচ্ছার ওরকম ভাবে আমি চাইছিলাম। এবং এই যে ও যেমন বলে যে এই ছবিটা হয়তোবা আমি হয়তোবা পুল অফ করছি, সো আমি জানি না, মানে প্রত্যেকটাতেই ওর স্টেটমেন্টটা এরকমই ছিল, বা আমার ডিরেক্টর সকল যারা তারা আমার প্রতি পূর্ণ আস্থা রেখে তারা কেউ ডিপ্রাইভড হয় নাই, তাদেরকে আমি খুশি করতে পারছি। হ্যাঁ, এই যে তুমি যেমন বললাম,
সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওই গল্প হয়তো বা আমার জনরাটা ওই ঘুষি নায়কোচিত ব্যাপারটা আসবে, কিন্তু কারণ আমি ওইটা ডেডিকেটলি চিন্তা করি যে আমি আসলে ওই জনরাতেও যে শ্রমটা দিতে হবে, লাইক আমি যদি ড্যান্স ফর্মের কথা বলি, নাচের কথা বলি, সেটা আমার প্রশিক্ষণ নেওয়া দরকার। অ্যাকশন ওরিয়েন্টেড যেটা হয়, আমার একটা ভিজুয়াল ব্যাখ্যা আছে, আমার একটা ইচ্ছা আছে যে অ্যাকশনটা এরকম হওয়া উচিত, যেটা ওর সাথে আমার মিলে কিছু কিছু জায়গায়, যে অ্যাকশনটা এরকম করতে চাই। না, আমার মনে আছে দাগি যখন দেখতে গিয়েছিলাম, দাগি দেখার পর আমি আপনাকে বলেছিলাম এবং আপনিও অনেকটা একমত হয়েছিলেন যে সেখানে ক্লাইম্যাক্সে একটা সিন আছে, অ্যাকশনের কথা বলছি। হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে ওখানে একটা অ্যাকশন ডিমান্ড করতো, তো আপনিও বলেছিলেন যে হ্যাঁ আপনারও মনে হয়েছে, বাট সেটা আর হয়নি, এবং আপনি তখন আপনার অ্যাকশনের ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে একটা রিয়েল সিচুয়েশনে মানুষ আসলে যেভাবে মারামারি তো সবাই করে, মানে করে না, সিচুয়েশন হলে করে, কিন্তু আমি হয়তো ওরকম ঠিক মারদাঙ্গা টাইপের অ্যাকশন করব না, বাট রিয়েল সিচুয়েশনে নরমাল ফাইট হতে পারে। হ্যাঁ, সবাই যদি আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, তো ওই ইচ্ছা থেকেই স্টোরি টেলিংটা কি হবে সেটা তো ওই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে। ওই ইচ্ছা থেকে আসলে আমার করতে চাই, আমার হচ্ছে এরকম মানে একটু পারফরম্যান্সের ইন্টেন্সিটি রেখে এই ধরনের গল্প আসলে আমিও চাইছি, আমার কাছেও আসছে। আমার দর্শক হিসেবে দুটো চাওয়া, জানি না, একটা হচ্ছে আমি এরকম একটা অ্যাকশন দেখতে চাই একদম রিয়েল, যেভাবে নিশো ভাই চায়, একটা নিশো ভাইকে একটা অ্যাকশন। হ্যাঁ, আমি যেমন আমি আমার কিন্তু অ্যাকশন মুভির তাণ্ডবে তো একটুখানি দেখা ছোটবেলা থেকে মনে আছে। না আমি না, ঠিক ওরকম না, এমন না যে সে কাউকে গুলি করছে বা করছে, হয় না যে নরমালি কি হয় একটা বাঁশ তুলে মারছে কাউকে, রিয়েল সিচুয়েশনে যেটা হয়, মানে কান কামড়ায় খেয়ে ফেলছে। না না না, ধরো যে আমাদের এখানে আমার টেস্ট লেভেলের মুভি আছে না, আমি যে স্বপ্ন দেখি যে ছবিগুলো, সাপোজ ধরো যে সেভিং প্রাইভেট রায়ান, আমাদের যে ওয়ার্ল্ড মানে 71 এ যে ফাইট হয়েছে, বা আমরা যে যুদ্ধ করলাম, বা এখন একটা যুদ্ধ লেগে গেল, এই মুহূর্তে কি হতে পারে যুদ্ধ লেগে গেলে। সো এটার যে আয়োজন, এই আধা কাজটা শুধুমাত্র গোলাগুলি করলাম, এটা অ্যাকশন বলে না, আমার চোখে তো বলে না। সো ওই জন্য বলি যে আমি ওকেও রেডি করব যে ওই অ্যাকশন ফিল্মটা আমি করতে চাই, যেখানে আমি আমার নিজের প্রিপারেশনটা নিব, এরও প্রিপারেশনটা নিব। সো এটা তো ট্রেন্ড সেট করে দিছে, এরকম অ্যাকশন ফিল্মে আমিও দেখতে চাই। আরেকটা দেখতে চাই, নিশো ভাই আপনি কিন্তু বেশ সুন্দর একজন মানুষ, সুন্দর দেখতে চাই। হ্যাঁ, তো আমি চাই যে উনাকে একদম উনাকে না আরো মানে সুন্দরভাবে, উনি সবসময় যে ক্যারেক্টারগুলো করে সেগুলো একটু সাবি, হ্যাঁ, খেটে খাওয়া মানুষ, জীবনে দুঃখ কষ্ট জর্জরিত, মানে একটু সুন্দর দেখতে চাই, সুন্দর দেখতে একটা ছেলে, ভেরি পশ, ভেরি ওইটা নিশোকে বলা হয়েছে একটু সেটা নাচটা গল্প ভিত্তিক শিখতে, থাকবে, নাচ লাগবে না, নাচ আমার সিনেমাটায় নাচ লাগবে, তো তাহলে নাচটা আর তাহলে তো মারামারিটা পাবো তো না। হয়ে যাবে আর কি। তাহলে তো পাবো না, নাচবেন? হ্যাঁ আর নিশো চাইলে সেরকম ঋত্বিক রোশনের মতো নেচে কেন দিবে। সেটা করতে হবে? আমরা কিন্তু একটা সুন্দর না, গল্প সেটা করতে is wrong পারি, in এটা it. একটা কর্পোরেট কোনো আমি একটা ওইটাই গল্প বলতে হতে চাচ্ছিলাম পারে। যে একটা জায়গায় রিজিড থাকার কিছু নাই। আমরা যেমন ডিফারেন্ট জনরার গল্প বলি, সারা পৃথিবীতেই তো বিভিন্ন রকম, এখন ধরো একটা ফ্যান্টাসি ফিল্ম হচ্ছে, এখন তুমি সেটার সঙ্গে তো আর তুমি বাস্তবতা মিলাবা না যে ও আচ্ছা এখানে এটা লজিক কি, কারণ আজকে টার্মিনেটর 2 যখন আমরা দেখি তখন তো ওইটা ভেবে নিয়েই দেখি যে এই প্রি রিকুইজিট গুলা আমি মেনে নিয়ে তারপর হচ্ছে লজিক্যাল গল্পটা বলার চেষ্টা করি। আবার যখন সেই জেমস ক্যামেরনের যখন টাইটানিক দেখি আমরা, তখন তো সেটা তো সুপার রিয়েলিস্টিক গল্প, তাই না? তো ডিপেন্ড করে আসলে কি সিনেমা বানাচ্ছি। ওই যে নিশো যেটা বললো, আমিও ডিফারেন্ট জনরার গল্প বলতে চাই। যেমন কয়েকদিন আগে আমাকে নুহাস আমার একটা সিনেমা করছে সামনে, তো নুহাস খুব ইন্টারেস্টিং গল্প বলে আমাকে, এবং এক একটা জনরা এক এক রকম, কোনোটা খুবই রিয়েলিস্টিক, কোনোটা একদমই পুশ করা অদ্ভুত ধরনের, হয়তো জ্যাকি চ্যানের সিনেমা, তো জ্যাকি চ্যানের যে মারামারিটা, এটা কি কোনো রিয়েলিস্টিক মারামারি? এটা একটা ফান ফিল্ড, অ্যাট দ্য সেম টাইম ওই গল্পটাও বলছে, আবার অ্যাকশন মুভিটাই একটু ডিফারেন্ট প্যাটার্ন। কিন্তু জ্যাকি চ্যানের মারামারি কিন্তু খুব রিয়েলিস্টিক। না দ্যাট ইজ রিয়েলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং, বাট সে অনেক ওইটাকে ও ব্লেন্ড করে কোরিওগ্রাফি করে, ওইটাই আমি বলছি না, ওইটাই বলতে চাচ্ছি যে ও অনেক কম্পোনেন্ট ইউজ করে ওখানে। জ্যাকি চ্যান যদি এখানে থাকে হয়তো এই ক্যান্ডেলটা নিয়ে একটা কিছু করবে হয়তোবা, অথবা এই সোফাটা নিয়ে একটা কিছু করবে, তো ওই ধরনের একটা কনসেপ্ট ধরো বললো আমাকে। সো এই যে ডিফারেন্ট জনরার গল্প বলা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তো এন্ড অফ দ্য ডে তো এটা একটা এন্টারটেনমেন্ট। আমার হচ্ছে রিজিড হওয়ার কিছু নাই যে আমি একদম রিয়েলিস্টিক গল্প বলবো শুধু, না, যেখানে কারণ দর্শক কিন্তু অনেক টেস্টের দর্শক আছে, এবং আপনার প্রত্যেককে কেটার করতে হবে। না কিন্তু প্রত্যেককে কেটার করব, কিন্তু ভালো সিনেমাটা দিয়ে কেটার করতে হবে। আমি সব জনরাতেই তো ভালোভাবেও বানানো সম্ভব, খারাপভাবেও বানানো সম্ভব, তাই না? আমি এটা বুঝতে পারি না যে আমাদের যে অ্যাকশন বা এই ধরনের জনরার কাজে
একটা সাইফাই বা ফ্যান্টাসি বা যদি হয় অ্যাকশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড এত বাজেটের, এত বিশালভাবে দেখায় ফেলছে। দিন শেষে আমাদের আসলে শক্তিটা কোথায়? তুমি দেখবে যে আমাদের শক্তিটা আসলে হটনেসে না, আমাদের শক্তিটা সুইটনেসে, আমাদের শক্তিটা হচ্ছে পারফরমেন্স, আমাদের শক্তিটা হচ্ছে গল্প বয়ানে। ঠিক আছে, গল্প মানে নিয়েই তো- আমাদের গল্পটা কিন্তু- আমরা বলতে হবে। আমাদের হ্যাঁ। গল্পে কিন্তু কুদাকুদি কিন্তু খুব বেশি যে দরকার তা কিন্তু না। ঠিক আছে, আমার হ্যাঁ। মনে হচ্ছে যে আমরা এখন আমি আরেকদিন ধরতেছি আরেকটা ওকে আর কি এপিসোড একটু। করব যেখানে বুঝছো? আমরা হচ্ছে দুজনকে কেউ তো দুপাশে দিতেছি রেখে একটা যারা। বিতর্ক হ্যাঁ। কিন্তু বিতর্ক সভা। হ্যাঁ, ওর করতে সাথে পারি। ঝগড়া হবে তো আমার। না আসলে ঝগড়া তো হয়, সারাক্ষণই হয়। হ্যাঁ সেটা নিশোর সাথে হয়, নাবিলার সাথে আরো বেশি হয়। আসলে আমাদের অনেক ঝগড়া হয়, বাট এটাই প্রত্যেকের নিজস্ব ওপিনিয়ন থাকে, এবং ওপিনিয়নটা যখন একসাথে আসে এক কেন্দ্রবিন্দুতে মিলিত হয় তখনই একটা ভালো কিছু হয়। যাই হোক, আমরা অনেক গল্প করছি, দুজনকে নিয়ে গল্প করতে গেলে আসলে আরো অনেক, আপনাদের ক্যারিয়ার এত দীর্ঘ, আসলে কথা বলার আর অনেক আমরা কিছু কথা আছে। বলি এত বেশি বাচ্চা। হ্যাঁ, আর কথা শুরু Thank you করলে for একদমই saying থামবে that. না। হ্যাঁ, কথা শেষ হবে না, বুঝছো? Who knows better than নাবিলা? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যাই হোক, আমরা আরো কথা বলবো, তবে তার আগে আপনাদের সঙ্গে, যেহেতু আপনারা সিনেমার মানুষ এখন, সো সিনেমা তুমিও সিনেমারই মানুষ। হ্যাঁ কিছুটা, তো আমরা সিনেমা রিলেটেড একটা ছোট্ট গেম খেলবো আপনাদের সঙ্গে, যেটা স্ক্রিনে চলে আসবে। সো আমরা এখন স্ক্রিনে চোখ ফেরাই। কি গেম আবার? Talk of the capital. এখানে দুটো ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে, এই দুটো ইলাস্ট্রেশনের পেছনে একটা সিনেমার নাম লুকিয়ে আছে, দু শব্দের। দু শব্দের? হ্যাঁ, যদি মনে হচ্ছে পারবেন না, তাহলে আমি একটার পর একটা ক্লু দিতে পারি, 3টা ক্লু পাবেন। যে কি রিসেন্ট ক্লু চাচ্ছেন? ক্লু একটা প্রথম ক্লু, 94 সালে, 30 বছর। এটা কিন্তু খুব 40 বছর সহজ, আগে। আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন। প্রথমটা কি? বাংলাদেশ, মানচিত্র, পতাকা, মানে ম্যাপ। হ্যাঁ, প্রথমে কি বললেন? বাংলা। পরের ছবিটা কি? বধূ। হ্যাঁ, তো কি হচ্ছে? বাংলা বধূ। বাংলার বধূ। বাংলার বউ। জি। বাংলার বধূ। আমি বাংলার বধূ। আমি ও কত পারে না, একবার ভালো। আরে আসলে তো একই জিনিস তো, বাংলার খালি বউ না তো, একটা র বাংলার লাগাই বধূ দিছো। এটা। বাংলা, আহা, তো বলতে দিবি তো। তো বলতে দিব কেন? হ্যাঁ, বললে তো বধুই তো বললাম। বধূ আপনারা আমি কি- বলছি, খালি একটা র তুমি বলছো। লাগাইলেই হয়ে গেল। বাংলার জি, বধূ। বাংলার বধূ। বাংলার বধূ। I got the right হুমায়ুন answer, right? ফরিদি। বাংলার বধূ, উনি বাংলার আমি তোমার সাথে কিউ নিয়ে খেলতেছি না মাঝখান দিয়ে। ও বলছে বাংলার বউ, আমি বাংলার বধূ বলছি। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে সাহায্য করেছি, এভাবে কিন্তু আমি কখনো কাউকে না, সাহায্য সেটা তুমি তুমি অবশ্যই তো করবা। করাটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তুমি করো। এখন ওকে কি পড়তে হবে? আমাকে হবে। পড়তে হবে কেন? কাউকে কিছু তোকে পড়তে হবে তুই না। পড়তে পারিস। না, দুজনেই, উনি বাংলা বধূ বলেছেন, আপনি এটাকে বাংলার করে দিয়েছেন। বাংলার ঠিক আছে। বধূ। বাংলা ও বধূ। বলেছে বাংলার বউ, আমি না বলেছি না, বাংলার তুমি বধূ। বাংলা তুই বধূ শুনোস বলেছে। নাই, বাংলা বধূ। তুই শুনোস নাই? আমি বলছি বাংলা আর বধূ আচ্ছা, বলছি, next. আর তুই মাঝখানে র লাগাই দিছিস। পরেরটাই চলে যাই। আচ্ছা, দুইজনই দুজন পারছি, মানুষ তাই না? কথা দুজন বলেন, মাঝখানে পেরেছে, দিয়ে কথা দুজন বলতে হয় না। এই ভদ্রতা কারণ তুমি জানো? আপনারা যে পরে পড়বেন না এই প্রপগুলো, এটা আমি বুঝতে পারছি ভালো মতো। এটা কি ছুটির ঘন্টা? দেখছস? হ্যাঁ, তুই তো আমাকে সুযোগই দিলি না বলার। সুযোগ দেবো কেন? আমিও তো ছুটির ঘন্টাই বলতাম। আহা। ছুটির ঘন্টা ইজ আ সার্ভাইভাল ফিল্ম। হ্যাঁ। ছুটির ঘন্টার পরে আমাদের দম, এরপরে সার্ভাইভাল বাংলা ফিল্ম। মানে আমি সুযোগ না দিলে মাঝখানে আর কোনো সার্ভাইভাল দেখো, ফিল্ম ও ক্লু ছাড়াই বলে দিব আমি, সুযোগ না দিলে। তোকে আমি হেল্প করে, আর তুই আমার র লাগায় তুই আমাকে এগুলো পড়াতে চাস। আচ্ছা, ইয়েস, ছুটির ঘন্টা, ছুটির ঘন্টা। 1980 সালে নির্মিত। So it was, অমিতাভ রাজা, হ্যাঁ, অভিনেত্রী এটা সাবানা। সার্ভাইভাল ফিল্ম। পরের মুভিতে চলে যাই। এরপর এটা কি বলুন? ক্লু দাও তুমি। এটা কি Clue, এটা এটা ক্লু কি ছাড়া পারা এটা কি উচিত। এটা কি ইয়া ল্যাডার, মানে এটা কি ম্যানহোলের ভিতরে ল্যাডার? I don't know. তুমি বলবা না, একটু বলো না। আচ্ছা, এটা আমরা ক্লু দেখি, বলুন। সুরঙ্গ? হ্যাঁ, এটা তো সুড়ঙ্গ। ক্লু ছাড়া পারা উচিত ছিল। আমি তোকে মানে বলতে তোর দিচ্ছি। সিনেমা তুই বলতে পারছ না। আমি কেন বলবো? তোকে তো বলতে দিচ্ছি, বল। এই যে দেখেন আপনাদের সিনেমা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওরা তো সুরঙ্গটা কি বানাইছে ওটাই আমি ভাবতেছি। সুরঙ্গই তো এটা। সুড়ঙ্গই তো, এটা এটা তো- উনি ল্যাডার ছাড়া ঢুকছে, এখানে একটা ল্যাডার দিলাম আমরা ইজি এটা ভাবে ঢোকার। এটা এটা বোঝানো কি হয়েছে। সুরঙ্গ না সুরঙ্গ 2? এটা সুরঙ্গ 2 তে ল্যাডার যুক্ত করে দিব তাই। দেখছো সবগুলো তো, দেখছো তো সবগুলো পড়তে হইতো, জানোস? হ্যাঁ, পরেরটায় যাচ্ছে। এটা কি? এটা আমিও জানি না। বলুন। এটা যে দু শব্দ হতে হবে এমন কোনো কথা নাই কিন্তু। এটা এক শব্দ, মানে এটা কি রিসেন্ট কোনো কিছু, একদম একদম রিসেন্ট নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতেছো? মনে হতে আচ্ছা, পারে, আমি জানি না। আমাদের সিনেমা কোন? মরুভূমি দেখা বুঝাইছো এটাকে, ক্যাকটাস দিয়ে? আমি বুঝি নাই। মরুভূমির বুকে, মানে বুঝছিস?
এটা তো তুফান মনে হচ্ছে। না 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 না, যেটা চলতেছে এখন সেটা তার মানে কি আপনারা পারছেন না, তাই তো? না, এটা কি তুমি কি হ্যাঁ, ওইটাই দেখি দম বোঝাইছো? আমি জানি না, আমিও আপনাদের মতো জানি ঠিক না। আছে, তুমি ক্লু দাও। ক্লু দাও, যাও ক্লু ঠিক দাও। আছে, এটা কত সালের দেন। মুক্তি? এই- 26 সাল দম বুঝাইছে। দেখ চিন্তা কর, দম এটা এটা হইতে পারে? এটা কি দম? I don't know. এটা দম হইতে পারে? এটা এই দাও, এটা ছবি তুলে রাখতো। এটা দম? এই এটা ছবি তুল। না না, ওয়েট, এটা ছবি তুলি। পরের ক্লুগুলোতে যাবো। হ্যাঁ, যাও, যাও, যাও। আল্লাহ, এটা যাতে দম না হয়। এটা দম। দম এভাবে বের হয়। শোনো, এটা বোঝানোর জন্য, আপনি বুঝতে পারছেন তো? না না, বুঝতে পারছি। বোঝা বুঝতে দিয়ে পারছি, কথা। বুঝতে পারছি। আচ্ছা, এটা কি সিনেমা তো নাকি? এটা তো আমি শঙ্করনীল সবই সিনেমা। শঙ্খ নীল কারাগার, এক্স্যাক্টলি শঙ্খ নীল কারাগার। দেখি তাহলে তুই বললি না, আমি উত্তরটা বললাম। সত্যি নাকি? আরে যেটি তো দিয়ে দিয়েছে, শঙ্খ আছে, শঙ্খ, নীল নীল, আছে, কারাগার কারাগার আছে। ইয়েস, হ্যাঁ, শঙ্খনীল কারাগার। ওকে, তো খুব ভালো, তো আমরা এই রাউন্ডটা করলাম, মজাই লাগলো বেশ। আমি নিশোকে একটু সুযোগ দিলাম। হ্যাঁ, আমি প্রত্যেকটাই পারতাম, এটা না পারার তো কিছু নাই। তো আমি কোথায় আমি আপনাদের জিততে চাই, দুজনকে নিশো। এক টিমে রাখার চেষ্টা করছি, কিন্তু টিমটা ভাঙতেই চাচ্ছেন। নিশো জিততে চাচ্ছে, জিতাইলাম। বেঁচে থাক। ও, হ্যাঁ, ওর সিনেমা এইজন্যই রিলিজ বেহায়- হয়েছে, এইজন্য ওর সিনেমা রিলিজ হয়েছে দম, তো এই জন্য। আর এই জন্য প্রথমে বাংলার বধূ বলে ফেলছে। এবারে ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ হলো। দম তো অফকোর্স আপনাদের নিজেদের সিনেমা, এটা বাদে একটা সিনেমার নাম বলেন যেটা নিয়ে আপনারা খুব এক্সাইটেড, আপনারা প্রথমেই দেখতে যেতে চান। বনলতা এক্সপ্রেস। ওকে, আপনি? এই জন্য বলছিলাম আমি আগে বলি, কারণ তুই এইটা বলবি? না, আমি বলবো প্রিন্স। কেন বলবো? কারণ আমি তুফানে, ওর মনে আছে, তুফানে আমি দেখিয়েছিলাম ব্যারেল গান, মেশিন গান। তারপরে যে সবাই ব্যারেল গান আর মেশিন গান দেখানো আরম্ভ করলো, তো এবার এটাতে আরো 3 গুণ বড় ব্যারেল গান দেখানো হয়েছে। তো এই জন্য আমি ইন্টারেস্টেড খুবই সিনেমাটা দেখতে। আচ্ছা, ঠিক আছে। এবং এই ব্যারেল গানের মধ্যে নাই, ছিদ্র নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো খুবই ইনোভেটিভ কিছু একটা হতে হ্যাঁ, যাচ্ছে। যেমন আমাদের তাণ্ডবেও বলছিল না, ছিদ্র ছিদ্র জায়গায় করে দিল। জায়গায় ছাদা করে দিল, হ্যাঁ। ও জায়গায় জায়গায় ছাদা বন্ধ করে দিয়েছে এবার। না, এই জন্য আমি নির্বাক হয়ে আর যাচ্ছি শাকিব ভাই উত্তরগুলো আমার শুনে। খুব প্রিয় মানুষ। হুম, আমি সিনেমা যা করেছি শাকিব খান আর আফরান নিশোর সঙ্গে। তাই দেখলাম। হ্যাঁ, তো শাকিব খান আর আফরান নায়িকা নিশো আমার বারবার খুব চেঞ্জ প্রিয়। হতে থাকে কিন্তু নায়িকাও আপনার। নায়িকা জয়া হাসান আমার 2টা সিনেমায় ছিল, তমা মির্জা আমার 2টা সিনেমায় ছিল, তুমি আমার একটা সিনেমায় ছিল, আরেকটাতে হয়তো থাকবা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সো আমি তো রিপিট হয়তো হ্যাঁ। নিশোর সাথে 3টা সিনেমা, কিন্তু শাকিব খানের সাথে আমি 2টা জানতে সিনেমা। চাচ্ছি যে আপনার 3টা সিনেমা এবং 3টা সিনেমার প্রযোজক কিন্তু একজনই। জানি না প্রশ্নটা কিভাবে, বাইরের প্রযোজকরা কি আপনাকে ডাকছেন না? নিশ্চয়ই ডাকছেন আমার জানা মতে। না না, ডাকছে মানে আপনি কেন কাজ করছেন না? কারণ আমি জানি আপনার সঙ্গে আমারও একটা স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছিল ও শাহরিয়ার শাকিল বাদে, তো সামহাও ওটা হচ্ছে না বা হয়নি, আমি জানি না। ওই যে না। আমার হচ্ছে যে হ্যাঁ। 1 থেকে 7 পর্যন্ত মিলতে হয়, হ্যাঁ। এই 1 থেকে 7টা সেক্টর ওর সাথে মিলছে, এই জন্য ওর সাথে কাজ হচ্ছে। সেটাই আমি জানতে চাচ্ছি যে হ্যাঁ। বারে মানে ইটস শাহরিয়ার নট শাকিল কেন? লাইক যে গল্প পাঠালাম আর আমি হ্যাঁ বলে দিলাম হয়ে গেল। আমার এইচওডি কারা থাকতেছে, কিভাবে প্ল্যান হচ্ছে, সবকিছু নিয়ে আমি আসলে একটু মানে আমি একটু আলোচনা করতে পছন্দ করি, যদিও এটা আমার কাজ না, বাট আমি একটু ক্রিয়েটিভ সেক্টরেও একটু ইনভলভ থাকার চেষ্টা করি। রাইট, তো এইটা ওর সাথে আমার ওই জায়গাটা বেশ মিলেছে। মানে ওই so far chemistry-টা খুব হয়েছে chemistry-টা হয়তো। হয়ে গেছে। আর শাহরিয়ার শাকিল প্রোডিউসার, ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাই, নিজে এক সময় একজন অ্যাঙ্কার ছিলেন, তো সেখান থেকে আজকে আপনি বাংলা সিনেমার প্রযোজক, এবং আপনাকে আসলেই ধন্যবাদ জানাতে হয় এবং আমি হ্যাটস অফ বলতে চাই যে এই যে একটা সুবাতাস এসেছে এবং বাংলা সিনেমার ক্ষেত্রে, এবং সবাই কিন্তু সাহস পাচ্ছে, আপনি সেই পথটা দেখিয়েছেন অনেক বছর পর। তো একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে, এবং কতখানি কঠিন লাগছে আপনার আসলে আজকে এই জায়গায় এসে, মানে এটা কি কঠিন নাকি সহজ? আমি শিওর সহজ না একটা সিনেমা। না, এটা প্রযোজনা তো করা। মানে আমরা হয়তো সেটা স্টার্ট করে এটার কন্টিনিউশনটা আছে, এবং আমার কাছে মনে হয় আরো অনেক প্রোডিউসার এসেছে, এবং বাংলাদেশের যে ডিরেক্টররা, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডিরেক্টর একদম। আজকে আমি দমের কথাই বলবো, এবং অন্যান্য যে সিনেমাগুলোও এসছে প্রত্যেক, আজকে রায়হান রাফির কথা যদি আমি বলি, তানিম নূরের কথা যদি আমি বলি, সো প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু, এবং এরপরেও পাইপলাইনে আমাদের যেসব ডিরেক্টরকে নিয়ে আমি কাজ করি, কারণ আমি খুবই ডিরেক্টর ড্রিভেন প্রোডিউসার, সো প্রথমে হচ্ছে আমি ডিরেক্টরকে বেছে নিতে চাই যে এই ডিরেক্টরের সঙ্গে কাজ করব, তারপর আসলে আনুষঙ্গিক
সেটা আর্টিস্ট হোক অথবা যে গল্পটা নিয়ে কাজ করব সেটা ক্রিয়েটিভ হোক, সমস্ত কিছু তারপর তো অনবোর্ডেড হয় একটার পর একটা। তো আমরা সবসময়ই একটা জিনিস একদম পরিষ্কার আমাদের কাছে, যে আমরা একটা ভালো ছবি বানাতে চাই, এবং অনেকের ধারণা আছে যে ভালো ছবি মানেই হচ্ছে নন পপুলার, এবং পপুলার জনরা মানেই হচ্ছে খারাপ সিনেমা। তো এটা আমি বিশ্বাস করি না। আমি সবসময় চেয়েছি যে একটা ভালো গল্পের ভালো ডিরেক্টরকে দিয়ে ভালো সিনেমা তৈরি করা, পপুলার জনরায় বলা। আজকে সুড়ঙ্গ যখন তৈরি হয়েছে প্রথম, তো সেটা তো পপুলার জনরাই বলা হয়েছে, কিন্তু সেটার মধ্যেও কিন্তু একটা মেসেজ আছে। তারপর পরবর্তী সিনেমা যে কটাই আমরা করেছি, এই যে দমও তো একদম অ্যাবসলিউটলি আমি বলবো যে কমার্শিয়াল ফিল্ম, বিভিন্ন রকম দর্শককে কানেক্ট করতে চেয়েছি। এবং আমি জানাতে চাই যে এবার ঈদে যে সিনেমাগুলো এসছে ম্যাক্সিমামই অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে, কিন্তু আমাদের সিনেমাটা কিন্তু ইউনিভার্সাল, মানে সব ধরনের দর্শক দেখতে পারবে। মানে ইনফ্যাক্ট তোমার মেয়ে থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ যে কোনো মানুষ এই সিনেমাটা দেখবে এবং অফেন্ডেড হবে না, কাঁদবে এবং ইমোশনাল হবে এবং নস্টালজিক হবে। এবং এটা কিন্তু একটা প্যাট্রিয়েটিক সিনেমা, এবং আমাদের এটা তো মার্চ মাস, স্বাধীনতার মাস, এই মাসে এই সিনেমাটা ইজ আ মাস্ট ওয়াচ আমার কাছে মনে হয়। আই এম শিওর আমি আরো বেশি এক্সাইটেড হলাম দম দেখার জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবার আরেকটা ছোট্ট করে আপনাদের সঙ্গে গেম হবে। কি ফুটবল না যখনই এই কনভারসেশন থেকে আমি গেমের কথা, যে আপনারা দুজনে একটু নলেজ, বিশেষ করে কারণ এগুলো করে তো অভ্যাস নাই, বুঝছো? হ্যাঁ, অভ্যাস নাই, কিন্তু পরে কিন্তু তোমাদের অভ্যাস আছে, নিশর আছে, তোমার আছে, ঠিকই আপনি মজা পাচ্ছেন, আমি তো তাই না? চলো হ্যাঁ চলেন, এবার আমি ওকে বিয়ে করে দেবো। ঠিক আছে, তুই মন খারাপ করিস না। ওকে, আমি কয়েকটা দুটো ইয়েস নো যে প্ল্যাকার্ড আছে আপনারা একটু হাতে নিয়ে নিন। তুমি যখন ইয়েস বলবা ইয়েস দেখাবো, তাই তো? না, তুমি যখন নো বলবা তখন নো দেখাবো, তাই না? আপনাদের দুজনকে এই প্রশ্নের উত্তরে আপনাদের উত্তর যদি ইয়েস হয়, হ্যাঁ হয়, তাহলে আপনারা ইয়েস ধরবেন, আর যদি না হয় আপনারা উল্টে নো। তুই একবার ইয়েস দেখা, আমি একবার ইয়েস দেখাই, তাহলে কিছু না কিছু হবে। মানে আপনারা বুঝেন নাই আসলে, আমি প্রশ্নটা করলে আপনি বুঝবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কখনো কিরকম হয়েছে যে হোটেলে থেকে আপনি হোটেলের হয়তো টাওয়েলটা একটু নিয়ে আসলেন, কিংবা কোনো শ্যাম্পু পছন্দ হলো সেটা একটু সাথে করে ব্যাগে ঢুকিয়ে নিলেন, কখনো হয়েছে? নেভার। ওকে, তোমার হয়েছে? না, টাওয়েল না কখনো হয় না। ভাবতে হলো, না কখনো হয়নি। ওকে, কখনো কি কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা দাওয়াত ছাড়া চলে গিয়েছেন কিনা? হয় না বিয়ে ছাড়া? ইয়েস, শুনি একটু। হ্যাঁ, সেটা তো এটাকে হাক্কুল্লা খাওয়া বলে। আমরা ছোটবেলায় এটা এটাতে কোনো গুনাহ নাই। একদম না, কেন গুনাহ থাকবে? এটা মেয়ে পক্ষ কেউ আসলে বলতাম ছেলে পক্ষ, ছেলে পক্ষ আসলে বলতাম মেয়ে পক্ষ, এটা করা হয়েছে। ওকে, স্ক্রিপ্টটা পছন্দ হয়নি, আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ধরেন স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না, কিন্তু আপনারা দুজনেই টাকার জন্য কাজটা করেছেন ঈদে, অসংখ্য, আর আপনিও হচ্ছে স্ক্রিপ্ট পছন্দ হয় নাই, ডেট আছে, করে ফেললেন। যখন 150 নাটক বানাতাম এর মধ্যে 100 নাটক কিন্তু পছন্দ হতো না। না, এটা আমার খুব ফ্রিকোয়েন্টলি হয় নাই। একবার আমি বলে দিতে পারবো, উঠে না ইয়েসটা দেখা। আমি আর মম্মো এইটা করতে যে বিপদেও পড়ছিলাম মারাত্মক। কে ছিল এত নামই জানি না, উইয়ার্ড এরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। সো হ্যাঁ, বাট আপনাদের পছন্দ হয়নি, বাট মানে খ্যাপ মারতে গেছিলাম বাংলা ভাষায়। যাই হোক, পরের প্রশ্ন, এটা সত্যি করে উত্তর দেবেন। কাউকে কখনো শিডিউল দিয়েছেন আপনারা কিন্তু পরে ভুলে গেছেন? আমার জন্য তো প্রযোজ্য না এটা। না কেন? আপনিও হয়তো টাইম দিয়েছেন কাউকে কোনো মিটিং এর জন্য, কোনো কিছুর জন্য, বাট আপনি ভুলে গেছি কিনা? পরে ভুলে গেছেন। আমরা তো মানুষ, ইয়েস, এরকম তো প্রায় ভুলে যায়। আর ও তো না, আর ও তো হর হামেশাই ভুলে যায়। ও তো 10টাকে তো 8টাই ভুলে যাবে। না, একদমই না, খুব কম। তারপর ইয়েস তো ইয়েস, খুব কম ভুলে গেছি, এটা হইতেই পারে না। হ্যাঁ, মনে রেখে যায়নি, এরকম প্রচুর হয়েছে। না, ওই যে এরকম অসুস্থতা হইতে পারে, বাট এরকম না। আমার স্কেজুল দেওয়া থাকলে সেটা মনে থাকে, ভুলছি কম। আচ্ছা, গুগলে নিজের নাম সার্চ করেন, ইয়েস নাকি নো? আমি করি নাই, আমার লাইফে করি নাই। সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন। আমি নিজের ইয়েস দেখেছি নাকি? না, কখনো করি নাই। আমি করি নাই কখনো। নেভার। না। তুমি করে একটু বলো তো কি আসে। এই কোর্স এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ও তো আমি করতেই পারি, আমি করছি। তুমি আমার তো করে একটু জানিও আমাকে যে কি আছে ওখানে।
না কেন আমার মনে হচ্ছে আপনি হয়তো করতে পারেন। না, আমি কখনোই করি নাই। তো আপনি নিজের নিউজগুলো তো সারাক্ষণ দেখেন। না, কিন্তু গুগলে সার্চ করি না, ওইটা আমার ফিডে আসলে। না, নিজের নিউজ মানে কি? উইটনেস একসাথে কাজ করতে না না, আমি কখনোই তোমার গুগলে সার্চ করি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুগলে সার্চ করেনি, সো টেকনিক্যালি এটা মানে গুগলে সার্চ করলে কি আসে এটা দেখা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে আমার মনে পড়ে আমার হয়তো দেখা হয় নাই আর কি। না ওয়েট, আমার হয়তোবা এখন যেটা মনে পড়তেছে, এটা কি এটার মধ্যে ইয়েস এর মধ্যে পড়ে কি? আমার মনে হয় কোন জায়গায় ছবি পাঠাতে হবে, তখন হয়তোবা ইমেজে ঢুকে কোন একটা ছবি হয়তোবা পাঠাইছি, এরকম হতে পারে। ওকে ওকে, পরের প্রশ্ন হচ্ছে ফ্যানদের সামনে কি ফেক হাসি দিতে হয় কিনা, বা পাবলিকের সামনে ফেক হাসি মানে দিতে হয় কিনা না দেই দিয়ে কিনা, দেন কিনা, দিয়ে থাকে? যেমন আমি নো, এই ব্যাপারে আমাকে এজন্য খুবই রুড মনে হয়। আমারও মনে হয় না, বরং ওকে কম মনে হয়। আমি দেখেছি ওই দিনও যে আমরা বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে গেলাম, ও কিন্তু খুবই, যেহেতু তোমরা সেলিব্রিটি, তোমরা মানে আর্টিস্ট, তোমরা পারো এটা, আমি কেন জানি পেরে উঠি না। নাওএডেজ ওই পারে, আমরা পারি না। কিন্তু আমি কিন্তু, কারণ আমি টেম্পারমেন্ট লুজ করি, কিন্তু ও দেখি যে দিব্যি এটা ইয়ে করে ফেলে। না, ও যখন টেম্পারমেন্ট লুজ করে তখন হয়তো সেটা আমি চেষ্টা করি যে তখন সেটা ব্যালেন্স করার। না না, ও পাবলিকের উপর না, ওর উপর টেম্পারমেন্ট লুজ করে। আমি কখনো দেখিনি যে আপনি না, ইউজুয়ালি আমি ও যেভাবে ম্যানেজ করতেছে এখন ইদানিং, মানে সুপার দারুণ। এইজন্য আমি টেম্পারমেন্ট লুজ করি ওর উপর। না, আগে তো আমি দেখি নাই, সিনেমা করা মানে তো বিপদে পড়া। এখন টাকাটা যতক্ষণ না উঠতেছে ওটা বোঝা যায়। দর্শক মাইন্ড করবে না, কারণ আমি দেখেছি আপনার ফ্যানরা আপনাকে কি পরিমাণ ভালোবাসে, মানে দে আর লাইক ও বস রেগে গেছে তাহলে। না, আমি যেটা করি সেটা হচ্ছে যে সাপোজ মানে কোন একটা, আমি তো হরহামেশা বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ, ওই আমি 300 ফিটের কর্নারে বসে চাও খাই, আড্ডাও দেই। এটা ঠিক, নিশ্চয় তো একদমই সিম্পল চলাফেরাও করে। ওইখানে ভাতের হোটেলে আমি আমার শ্বশুর শাশুড়িকেও খাওয়াইছি, হ্যাঁ, আমার মাকে নিয়েও খাওয়াইছি। স্যান্ডেলটা দেখো কি সুন্দর, কিন্তু এটা কিন্তু চামড়া স্যান্ডেল মনে হলো, চামড়ার না, এটা আমার একটা ব্র্যান্ড স্যান্ডেল। হ্যাঁ, বললাম তো গেছি ওইখানে, তো দেখা গেছে যে অনেকে আসছে ছবি তুলতে, তো আমি বলে দিছি যে আস্তে করে বলেন না, এখন বিরক্ত যে আমি আসলে ছবি তুলবো না, ভাই আজকে না, তুমি কথা বলো, কিন্তু ছবি তুলবো না। তো ওই দিন আমি আসলে ওই সময়টাতে কারোর সাথেই ছবি তুলি নাই, কারণ নিয়ম সবার জন্য সমান। এবং আমি দেখেছি যে সবাই আপনার কথা খুব পোলাইটলি শুনে, খুব শুনে, হ্যাঁ হ্যাঁ, ওরাও শুনে। আর আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমি কখনো এটা আমি এক্সপেক্টই করি নাই যে কেউ এসে বলবে আপনার সাথে একটা ছবি তুলবো। ছবি না, কিন্তু না, আমি তোদের কথা বলছি না, কিন্তু ইদানিং হয়েছে কি, এটা হচ্ছে, সেটা হয়তো ভিজিবিলিটির কারণে হচ্ছে, কিন্তু আমি সেটা হ্যান্ডেল করতে পারি না আসলে। সো আমার ধারণা আমি হয়তো মানুষকে কষ্ট দিয়ে ফেলি, বা মানুষ কষ্ট পেয়ে যায় হয়তো বিনা কারণে, তো সেটা আমি হ্যান্ডেল করতে পারি না। না, ও খুব সুন্দর, আমি দেখছি ও খুব সুন্দর হ্যান্ডেল। না, আপনিও কিন্তু পাবলিকের সামনে কখনো রুড হয়, আমাদের সাথে হন, আমাদের থেকে বেটার হ্যান্ডেল করতেছো, মানে পাবলিকের সামনে আমাদের থেকে বেটার হ্যান্ডেল করে। আমার মনে হয় রিসেন্টলি ও কোনো সিনেমায় হয়তো বা ক্যারেক্টার প্লে করবে, আমার মনে হয় করতেই পারে। না, ও আমাকে বলছে অ্যান্টাগনিস্ট হিসেবে হাজির হইতে কোনো একটা, ওর কোনো সিনেমা। আমি জানি আপনিও চান সেটা, মনে হয় না, চাই না, মানে হলে খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন, দ্য লাস্ট কোয়েশ্চেন ফর দিস ইজ, দুজনেরই তো বউ আছে, তো বউ কেমন শাসায়? বউ কি শাসায়? এবং বউ শাসালে কি শাস্তি পাওয়া হয়? বউ শাসায় না এমন কোনো বউ পৃথিবীতে নাই, কিন্তু কোনো শাসনই শুনি না আমি। তার মানে এটা আমার বউকে তুমি জিজ্ঞেস করো, বউরা শাসায় কিন্তু বউয়ের কোনো শাসন শুনি না, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং আমার বউ এতই ভালো, আমি যে শুনি না কোনো শাসন, এটা নিয়ে তার কোনো কমপ্লেন নাই। তাহলে শাসাই কেন? শাসা, এটা তো বউদের অভ্যাস, বুঝছো? এখন ইদানিং শাসায় না, আগে চেষ্টা করতো, এখন মানে শাসায় না, বউরা অনেক বেশি কনসার্নড হয় আর কি, মানে কনসার্ন, দ্যাটস ওয়াই ওরা, মানে হয় না যে মানুষ কি চায়, জীবনে তো সময়টা চায়, আমরা তো সময়টাই দিতে পারি না, হ্যাঁ, সময়টা সবচেয়ে বেশি মানে সেটাই মানে ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয়। তো রিঅ্যাক্ট করে, মন খারাপ করে, আবার সেটা আমার মনে হয় যে আমাদের সাথে মানে কেমন 14 বছর প্রেম করছি, তারপর এতদিনের সংসার, মানে ফ্লস ছাড়া তো আর মানুষ হয় না। আমি তো ধোয়া তুলছি পাতা না, ভুল তো হয়েছেই, বা ভুল তো করছি, বা চিলে হয়েছে, ঝগড়া হয়েছে, এই জন্যই ছবি দিই না। কারণ ওই যে বললাম না, ওই যে ওইরকম আর কি, আনন্দের ছবিটা দিব কিন্তু ঝগড়ার ছবিটা দিতে পারবো না। ফেসবুক, হ্যাঁ, দ্যাটস কল মানে ফেসবুক। তুমি সব সুখের স্মৃতিগুলো দিয়ে রাখবা। তুমি কি রিম ভাইকে শাসাও? অফ কোর্স, সি আই টোল্ড ইউ। হ্যাঁ, সো সব বউরাই শাসায়। সো না, মানে কিন্তু বাট এটা আসলে এটা হচ্ছে মেয়ে, বউ, মা, হ্যাঁ,
এদের একটা ইনস্টিংক্ট, এটা জন্মগত। Instinct, এবং এই তবে আমার, শাসানোটা ফর গুড, for ভালোর good। জন্য। আমার কাছে এটা মনে হয় যে মায়া। এবং তুমি তো যতদিন আপনাকে শাসাচ্ছে ততদিন মানে মনে হয় যে ভালোবাসাটা আছে। হ্যাঁ, Yes, right, right, এবং তুমি you তো are আমার right. বাসায় গেছো, হ্যাঁ। অনেক পার্টিতে দেখা হয়েছে, হ্যাঁ। তুমি আমার বউকেও চিনো। হ্যাঁ, আমার বাজে স্বভাব হচ্ছে আমি কারো কথাই শুনি না, শভিনিস্টিক জায়গা থেকে আপনি হ্যাঁ। একদমই শোভিনিস্টিক জায়গা থেকে না। বাট Trust me, আমি chauvinistic জানি যে জায়গা আপনি থেকে না। শোনেন কথা। হ্যাঁ, কিন্তু শোভিনিস্টিক জায়গা থেকে আরে ও একদমই বউ না। বলতে পাগল, হ্যাঁ। ঠিক আছে, ও বউয়ের না না কথা না, যে শুনতে কোনো শুনতে ক্ষেত্রে হয়তো আপনি না, সেই রেসপেক্টটা তো অফকোর্স হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমি ওর পাশে 100% থাকলে আমি সেটা- আমার বাসার মানুষ যতবার না আমারে ফোন দেয় তার থেকে ও বেশি ফোন হ্যাঁ হ্যাঁ, ওর ও বউকে দেয়। বাবা। হ্যাঁ, সেটা কি তো- অবস্থা, আমি এই সেটা তো এখন রওনা respect, হচ্ছি, হ্যাঁ আমি এখানে আছি, হ্যাঁ পৌঁছালাম, ও সবকিছু জানায়। কিন্তু অনেকদিন দিয়া ভাবে রান্না কিন্তু খাই না। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু একদম আজকে বললে আজকে যেতে রান্না করে হবে। নিয়ে আসা যেত। ঈদের রান্না আসা যেত মানে আমরা আসবো খেতে। হ্যাঁ, হ্যাঁ ওকে, চলে আসো কালকে তাহলে। কালকে চলে ঠিক আসো। আছে, চলেন নিশো ভাই, আপনি যাবেন নাকি? হ্যাঁ যাবো। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি। না একদমই না, কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, হুম, ভালো লাগছে। এখানকার যারা উপস্থিত আছে তাদের সবাইকে ঈদ মোবারক। কারণ আমাদেরকে দেখা যায় এখানে অনেকগুলো মানুষ আছে যারা এই শো এর পেছনে কাজ করে, হ্যাঁ তাদেরকে কোনো সময় ঘটা করে বলা হয় না যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন এরকম একটা সুন্দর শো করার জন্য। অ্যান্ড তোমাকে ধন্যবাদ, তোমাকে সত্যি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদেরকে সহ্য করার জন্য এতক্ষণ। না, সহ্য করতে হয়নি, আমারও ভালো লেগেছে। আপনাদের কতটা ভালো লেগেছে নাকি না লাগলেও সেটাও বলতে পারেন। না ভালো লেগেছে, না, আমার প্রথম দিক দিয়ে একটু উইয়ার্ড লাগছিল, কারণ যে কোয়েশ্চেনের ইউজ টু না তো, খুব হ্যাঁ। ফর্মালি এরকম তোমার সাথে ইউজুয়ালি কথা হয় না, হ্যাঁ, হ্যাঁ, তো তারপর আস্তে আস্তে ভালো লাগা শুরু শুরু করেছে। করেছে আর কি। হ্যাঁ। এখন কি তো এখন বেশ ভালো লাগছে। থেকে যাবে আজকে রাতে এখানে? আমরা Presenter পরের এপিসোডে কি হিসেবে নেওয়া কত যায় দিবেন? আমাদেরকে? 10 কত Actually, দিবেন? পরের এপিসোডে কি নেওয়া যায় আমাদেরকে? হ্যাঁ, থাকতে পারে। মানে ও থাকতে চায়, আমি বলছি থেকে যাবি নাকি রাতে, এখন ভালো লাগা শুরু করছে। নাকি না, ভাব- জোকস অ্যাপার্ট, আসলে উই রিয়েলি এনজয়েড। এবং সত্যি কথা বলতে আমি বলি, এই টিম থেকে যখন আমাকে বলা হয়েছে যে এরকম একটা শোতে আসার কথা, তো এরকম ইউজুয়ালি তো খুব যাওয়া হয় না আমার, তো আমাকে বলেছে নাবিলা প্রেজেন্টার, তো আমি বলছি তাহলে আমি যাবো। হ্যাঁ, যাই হোক, ঈদ মুবারক, থ্যাংক ইউ ফর কামিং। ঈদ দম আমি মুবারক, দেখতে যাব নাবিলা। নিশ্চয়ই, অ্যান্ড হ্যাঁ। অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ, Thank you so much. thank অল you. দ্য ভেরি বেস্ট। এবং প্রিয় দর্শক, সেই সাথে আজকে এখানেই শেষ করছি। দমের জন্য অনেক শুভকামনা। দম নিশ্চয়ই আপনারা দেখতে যাবেন, এবং দম দেখতে গিয়ে অবশ্যই নিশ্চয়ই আপনাদের দম ফুরোবে না, অনেক ভালো একটি ফিলিং নিয়ে, অনেক ভালো একটা ইমোশন নিয়ে আপনারা বের হবেন, এটাই আশা করি। ঈদ চলছে, এরকম প্রিয় তারকাদের নিয়ে আমরা আবারও হাজির হব, নিশ্চয়ই আমাদের অপেক্ষায় আপনারা থাকবেন। TDC, talk of the couple, where the stars take a stage tonight. TDC, talk of the couple.